আমি কোনো সাপোর্ট পেলাম না অ্যালিসের ব্যাপারে। অ্যালিসের বাবা বা অ্যালিসের দাদি ফুপু যারা আছেন তারা খুবই সলভেন্ট, তারা খুবই রিচ, তারা সমাজের উঁচু স্তরের মানুষ, খুবই হাইলি এডুকেটেড এবং তারা খুব বলবো না প্রভাবশালী লোকজন। তাদের কাছ থেকে আমি কোনো রকম সাপোর্ট পেলাম না অ্যালিসের ব্যাপারে, যে ঈদের সময় অ্যালিসকে একটা জামা কিনে দেওয়া বা অ্যালিসের জন্য কোনো একটা গিফট করা বা অ্যালিসকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া। আমার প্রথম যুদ্ধটা শুরু হয়েছে যখন আমি অ্যালিসের মধ্যে অ্যাবনর্মালিটিটা দেখতে পেলাম, তখনই আমি তার বাবাকে বললাম যে অ্যালিসকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। তো ওই প্রথম থেকে আমি বাধাটা পেয়েছি। উনি নিতে চাইলো না, বিকজ উনি লজ্জিত ফিল করলো যে ওনার মতো এত হাই র্যাঙ্কের একজন অফিসার এরকম তার বাচ্চাটা মেন্টালি নট ওয়েল, তাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, এটা তো অন্য আরও লোকজন জেনে যাবে, এটা তার ফ্যামিলি বা তার জন্য খুবই লজ্জাজনক হবে দেখে সে নিয়ে যেতে চাইলো না। তো এটা নিয়ে তার সাথে আমার প্রচণ্ড একটা বিরোধ হয়ে গেল, বিকজ আমি চাইছি আমার বাচ্চাটাকে প্রথম থেকে ট্রিটমেন্ট করানো। মামুনের প্রতি, মামুনের মায়ের প্রতি বা ফ্যামিলির প্রতি এই ক্ষোভটা যে তারা ওর জন্য রাখা সঞ্চয়ের টাকাটা ওরা নিয়ে গেছে। তো আপনি ওর সঞ্চয় ভেঙেছেন? ওর সঞ্চয়ের ভেঙেই ওই যে বললাম না যে গ্রামে বাড়ি করা হয়েছে এগুলো সেগুলো। তো আমি আসলে খুব সরল বিশ্বাসে বললাম না যে আমি চিন্তা করেছিলাম যে আমার বাচ্চাটা তো খুব ভালো থাকবে, আমি আজকে মারা গেলে ওকে কে দেখবে? ওর জন্য যদি আমি ব্যাংকে কোটি টাকাও রেখে যাই, ও তো ওটা ইউজ করার ক্যাপাবিলিটি নাই। তো অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে এই টোকাইটার প্রেম করলো, কিভাবে এই টোকাইটাকে বিয়ে করলো। এটার পিছনে তো একটা অনেক বড় একটা স্টোরি আছে। আপনার আরো একটা লাইফ সম্পর্কে আপনি কখনো কিছু বলেন নাই গণমাধ্যমে। আমি আপনাকে কিচ্ছু বলবো না, কোনো প্রশ্ন করব না। আপনার আরো স্ট্রাগল ছিল, এটা নিঃসন্দেহে আমরা জানি, যেটা হচ্ছে আপনার বেবি বা আপনার প্রাক্তন যারা ছিলেন তাদের সাথে, বা আপনার মাও কিছুদিন অসুস্থ ছিল, বা এই যে লায়লা হয়ে ওঠার পেছনে, বা লায়লা এখন একটা এস্টাবলিশড ওয়েমেন আমি বলতে পারি, এটার পেছনে কিন্তু অনেক গল্প ছিল। আপনি এখান থেকে যা বলতে চান, যেটা ইচ্ছা বলতে চান। আচ্ছা, প্রথমত আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের বাইরেও আমরা একটা মানুষ, সবারই একটা ব্যক্তিগত জীবন গরু আছে। রচনা বললেন না প্লিজ। গুরু রচনাই বলবো আমি আপনাকে, আপনার এখান থেকে আপনার সারমর্ম বের করতে হবে। যেটা হচ্ছে যে স্ট্রাগল সব মানুষেরই থাকে। আমার লাইফের স্ট্রাগলটাও অনেক আমার কাছে অনেক কষ্টের ছিল, আমার কাছে অনেক ডিফিকাল্ট ছিল, আমার কাছে অনেক পেইনফুল ছিল। এবং সবচেয়ে বড় কথা ছিল যে একা একা স্ট্রাগলটা করতে যে আমি আসলে লাইফ পার্টনার খুঁজতে যেই কিন্তু মামুনের মতো মানুষের সাথে জড়িয়েছিলাম তার পরিবারে। মানুষ বলে না যে কেন ও একটা টোকায় প্রেমে মানে পড়লো, সেটা তো একটা লোনলিনেস থেকেই আসছে। লোনলিনেস অ্যান্ড একটা আশঙ্কা যে আমি মারা গেলে আমার বাচ্চাদের কি হবে। এবং আপনি যেই লাইফটার কথা বলছেন, আমি আপনাকে আজকে বলি, সেটা হচ্ছে যে আমার ছোট মেয়ে অ্যালিস, ও হচ্ছে স্পেশাল চাইল্ড। ও জন্ম থেকেই স্পেশাল চাইল্ড এবং ওর ও ওর যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা, দে আর কোয়াইট বিগ। তারা খুবই সলভেন্ট এবং তাদের সাথে আমাদের সব কিছুই যায়। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সিমিলার। সেটা বলেন অ্যালিস ইজ ফ্রম সেকেন্ড সেকেন্ড হাজব্যান্ড। ওকে। তো অ্যালিস হওয়ার পর থেকে, যখন থেকে আমরা জানতে পারলাম যে অ্যালিস ইজ নট নর্মাল, শি ইজ স্পেশাল চাইল্ড, তখন থেকে কিন্তু আমার স্ট্রাগলটা শুরু হলো। কারণ হচ্ছে যে আমি কিন্তু খুব নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বড় হয়েছি। মানে আমার বাবা নাই, আমার মা ভেরি ওল্ড এজ অ্যান্ড শি ইজ ভেরি ইল, নর্মালি অসুস্থ থাকেন, অনেক এজ তো। আর মানে আমি একদম নিউক্লিয়ার ফ্যামিলি। আমার অন্যান্য খুব একটা রিলেটিভও নাই, খুব একটা আপনি ক্লোজ। একাই মেয়ে হ্যাঁ ছিলেন, হ্যাঁ, মানে আপনার না ভাই আমার বোন একটা নেই? বোন আছে, বাট আচ্ছা, সে দেশে বাইরে থাকে। ওকে। সো আমার ফ্যামিলিটা খুবই ছোট। আপনি ছোট বোন? আমি বড়। বড়। হ্যাঁ, আমি একদম জাস্ট নিউক্লিয়ার একটা ফ্যামিলি, যেটা বলতে বোঝায় এই ধরনের যে খুব একটা সাপোর্ট নাই। আছে না যে মানুষ কাজিন টাজিন এরকম এরকম হিসেবে, আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাই খুব নিউক্লিয়ার টাইপের ছিল। তো সেখানে যখন আমি অ্যালিস যখন হলো, তো অ্যালিসের যখন আমরা বুঝতে পারলাম যে শি ইজ সাফারিং ফ্রম এডিএইচডি অ্যান্ড এএসডি, তো তখন থেকে অ্যালিসের যে দাদাবাড়ি যারা যারা আসলে আমি বলবো যে যাদের ফ্যামিলিটা একদম আমাদের সাথে সিমিলার, তারা
তারা আমাকে এবং অ্যালিসকে খুব ইয়ে করে দিল, মানে কি বলে, একা করে দিল টাইপের একটা অবস্থা, যে তারা এটা মেনে নিতে পারলো না যে তাদের ফ্যামিলিতে একটা ডিসেবল চাইল্ড জন্মগ্রহণ করবে বা ডিসেবল চাইল্ড বড় হবে। তারা খুব শেম ফিল করতে লাগলো, তারা খুব শেমড হতে লাগলো যে আমার সাথে তাদের রিলেশন হয়েছে। যদিও বিয়েটা খুব ধুমধাম করে হয়েছে, আমাদের পারিবারিকভাবে হয়েছে, কিন্তু পরবর্তীতে এই স্পেশাল চাইল্ডটার জন্য তারা স্পেশাল চাইল্ডও এবং আমাকেও খুব নেগলেক্ট করা শুরু করলো, খুব অবহেলা করা শুরু করলো, এবং তারা লজ্জিত ফিল করলো আমাকে নিয়ে, আমার বাচ্চাটাকে নিয়ে। তো এই জিনিসটা একে হচ্ছে যে আমি ওয়ার্কিং ওমেন, এটা আমার সেকেন্ড ম্যারেজ ছিল। তো আমি সেকেন্ড ম্যারেজটা আমি চাচ্ছিলাম যে এটা যেন ওয়ার্কআউট হয় এবং আমি একটা ভালো একটা লাইফ লিড করি, একজন ভালো জীবনসঙ্গী যেন পাই। তো ম্যারেজের একটা স্টেজে এসে কিন্তু বেবিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, দুইটা মানুষের রিলেশনশিপের মাঝখানেও কিন্তু বেবিটা অনেক এফেক্ট করে। তো অ্যালিসকে নিয়ে আমার স্ট্রাগল শুরু হলো এই পর্যায়ে যে আমি করোনা পরবর্তীতে আমি জবে আবার ওয়ার্কিং ফ্রম হোম থেকে জবে আবার যাওয়া শুরু করলাম। তো সারাটা দিন অ্যালিস বাসায় থাকতো মেয়েদের সাথে, ছোট তখন। আমার মা তো বললাম যে দৌড়াদৌড়ি করতে পারে না, শি ইজ আনওয়েল। আমি কোনো সাপোর্ট পেলাম না অ্যালিসের ব্যাপারে। অ্যালিসের বাবা বা অ্যালিসের দাদি ফুপু যারা আছেন তারা খুবই সলভেন্ট, তারা খুবই রিচ, তারা সমাজের উঁচু স্তরের মানুষ, খুবই হাইলি এডুকেটেড, এবং তারা খুব বলবো না প্রভাবশালী লোকজন। তাদের কাছ থেকে আমি কোনো রকম সাপোর্ট পেলাম না অ্যালিসের ব্যাপারে, যে ঈদের সময় অ্যালিসকে একটা জামা কিনে দেওয়া বা অ্যালিসের জন্য কোনো একটা গিফট করা বা অ্যালিসকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া। আমার প্রথম যুদ্ধটা শুরু হয়েছে যখন আমি অ্যালিসের মধ্যে অ্যাবনর্মালিটিটা দেখতে পেলাম, তখনই আমি তার বাবাকে বললাম যে অ্যালিসকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। তো ওই প্রথম থেকে আমি বাধাটা পেয়েছি, উনি নিতে চাইলো না, বিকজ উনি লজ্জিত ফিল করলো যে ওনার মতো এত হাই র্যাঙ্কের একজন অফিসার এরকম তার বাচ্চাটা মেন্টালি নট ওয়েল, তাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, এটা তো অন্য আরও লোকজন জেনে যাবে, মানে এটা তার ফ্যামিলি বা তার জন্য খুবই লজ্জাজনক হবে দেখে সে নিয়ে যেতে চাইলো না। তো এটা নিয়ে তার সাথে আমার প্রচণ্ড একটা বিরোধ হয়ে গেল, বিকজ আমি চাইছি আমার বাচ্চাটাকে প্রথম থেকে ট্রিটমেন্ট করানো, যতটুকুই হোক না কেন। তো যাই হোক, এটা অনেকটা স্ট্রাগল করার পরে এবং আমার অনেক মেন্টাল ফিজিক্যাল একটা স্ট্রেস নিয়ে আমি বাচ্চাকে বাংলাদেশের যতগুলো হসপিটাল আছে এই রিলেটেড বা যতগুলো স্পেশালিস্ট ডক্টর আছে সবখানেই আমি নিয়ে গেছি। আপনি নিজের পক্ষ থেকে? আমি হ্যাঁ, নিজের পক্ষ থেকে। এখানে আমি তার বা তার ফ্যামিলির কোনো সাপোর্ট পাইনি। ইভেন কিছুদিন আগেও যখন ওকে আমি প্রয়াসে নিয়ে গেলাম, এইসব জায়গায় সবাই বলে রাখি, প্রয়াস হচ্ছে স্পেশাল চাইল্ডের জন্য একটা স্কুল বা ওদের ইয়ের জন্য থেরাপি অ্যাসেসমেন্ট সবকিছু আর্মিদের পক্ষ থেকে। তো প্রয়াসে যখন কিছুদিন আগেও নিয়ে যেতে চাইলাম, তো সবখানেই আসলে যেটা বলে যে মা বাবা দুইজনের প্রেজেন্সটা চায়। তো আমি এটা হয়েছে জাস্ট এই 2-1 মাস আগে। তখন আমি ওদেরকে জানালাম যে আমার সাথে তার বাবার কোনো যোগাযোগ নেই এবং বাবা তার বাচ্চার কোনো খেয়াল করে না। তো তখন প্রয়াস থেকে বললো যে আমরা যোগাযোগ করব, যেহেতু তার বাবা সামরিক অফিসার, আমরা যোগাযোগ করব। এবং ওনারা যোগাযোগ করার পরেও তার বাবা কিন্তু সেখানে আসেনি। এবং সবচেয়ে স্যাড পার্টটা হলো যে অ্যালিসের জন্মদিন ছিল 31 তারিখ জুলাইতে। তো আমরা খুব আশা করেছিলাম যে 31 তারিখ জুলাইতে হয়তো তার বাবা আসবে, বা ঈদের সময় আমরা খুব আশা করেছিলাম যে বাবা আসবে বা অ্যালিস বাবাকে দেখলে খুব খুশি হয়। অ্যালিস যদিও ও বোঝে, হ্যাঁ, ও বাবা বলতে একদম পাগল, কারণ ছোটবেলা থেকে আমি যে লং টাইমটা অফিসে থাকতাম সেই লং টাইমটা ও একটা বাবার কাছে একটা টাইম পর্যন্ত বাবার কাছে থাকতো। তো ও যখন বাবা আলাদা হয়ে গেল, তো তখন ও মানে খুব মিস করে, এবং এই জন্য ও মাঝে মাঝে খুব অ্যারোগেন্ট হয়ে যায় যে সে বাবাকে দেখছে না, নিজের মাথা বাড়ি দেয়, হাতে কামড় দেয়, এগুলো করে। তো আসলে বাবা তো বাবাই, বাবা এখন যেরকম ভালো হোক খারাপ হোক, বাবা তো বাবাই। তো অ্যালিস ঈদেও বাবার সাথে দেখা করতে পারলো না, জন্মদিনেও বাবার সাথে দেখা করতে পারলো না, ও তো অনেক মিস করে বাবাকে। তো বাবা হয়তো ভালো কোনো ফ্যামিলি পেয়েছে, বাবা আবার বিয়ে শাদী করেছেন, তারা খুব সুইটেবল ফ্যামিলি, বাট বাচ্চার কাছে বাবা তো বাবাই।
আর এটা তো অ্যালিসের ফল্ট না যে অ্যালিস এভাবে জন্মগ্রহণ করেছে, তাই না? অ্যালিসের অসুস্থতা তো অ্যালিস নিজে তৈরি করে আসেনি, এটা আল্লাহ তাআলা ওকে এভাবে করে পাঠিয়েছেন। আমাদের হাতেও নাই, এটা আমরা কিছু করতে পারছি না। আমার পক্ষ থেকে যতটুকু করার, একজন স্ট্রাগল করা মা হিসেবে যতটুকু করার আমি করার চেষ্টা করছি। তারপরে আসলে বাচ্চাটা জন্ম নেয় কার ভরসাতে? বাবা মার ভরসাতেই তো জন্ম নেয়। তো এটা মার যেরকম দায়িত্ব, বাবারও সেরকম দায়িত্ব। তারপরে আমি বলবো যে আমার দুটো সন্তান, আমার দুটো সন্তানের মধ্যে অ্যালিস যেহেতু স্পেশাল চাইল্ড, আমি ইভেন দেখেছি যে আমি খুব নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার পর আমার কিছু কিছু রিলেটিভ তো আছে যাদেরকে দেখা গেছে যে আমি আমার সারা জীবনে অনেক খোঁজ খবর করেছি, বা আমার মা অনেক খোঁজ খবর করেছে, যাদের বিপদে আমাদের আপদে আমার মা তাদের পাশে যেয়ে দাঁড়িয়েছে, বা আমি তাদের পাশে যেয়ে দাঁড়িয়েছি, যাদের সব ধরনের সিচুয়েশনে আমি তাদের পাশে যেয়ে দাঁড়িয়েছি। তারা যেহেতু অ্যালিস স্পেশাল চাইল্ড, অ্যালিসের জন্য কিন্তু তারা কখনো চিন্তা করে নাই যে এই বাচ্চাটাকে আমরা একটা কিছু এনে দিই, একটা খেলনা দিই, বা এই বাচ্চাটাকে একটু দেখে আসি, বা এই বাচ্চাটার মাটা কত স্ট্রাগল করতেছে এই বাচ্চাটার পিছনে। তো আমার লাইফের স্ট্রাগলটা এটাই। আমি তারপরেও আমার এন্ড থেকে যতটুকু করার আমি সব কিছুই করার চেষ্টা করেছি। আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি তো চাকরি করি, আপনাকে বলেছি, সকাল থেকে রাত পর্যন্ত। আমি কিন্তু চাকরিটা করতে আমার খুব কষ্ট লাগে। আমি অফিসে যেয়ে প্রায় কান্না করি, কারণ আমার বাচ্চাটা ওখানে কাজের লোকের কাছে, অ্যান্ড ওকে তারা কিভাবে ট্রিট করছে আমি কিভাবে জানবো? কারণ ও তো বলতে পারছে না যে আমার এটা কষ্ট হচ্ছে, যে মা আমার কাছে আমার এটা ভালো লাগছে না, আমার এটা কষ্ট হচ্ছে, আমি এটা পছন্দ করছি না। ও তো এটা বলতে পারছে না। কিন্তু আমার আবার চাকরি বাকরি না করেও তো উপায় নাই, কারণ ওর জন্য তো আমার অনেক টাকা লাগবে, ওর ট্রিটমেন্টের জন্য আমার অনেক খরচ হ্যাঁ, এটা তো লাগবে। খুব ব্যয়বহুল। হ্যাঁ, অনেক খরচ লাগবে। ওকে মেনটেন করার জন্য আমার অনেক খরচ লাগবে, বা ওকে দেখাশোনা করার জন্য আমি যে মেড বা কেয়ার গিভার রাখি তাদের জন্য তো আমার খরচ লাগবে, আমার নিজেকে চলতে আমার খরচ লাগবে। ইভেন রাজা বাদশার টাকাও বসে বসে খেলে ফুরিয়ে যায়, সেখানে ওর ফিউচারের জন্য আমার অনেক টাকা পয়সা। তো আমার মামুনের প্রতি, মামুনের মায়ের প্রতি বা ফ্যামিলির প্রতি এই ক্ষোভটা যে তারা ওর জন্য রাখা সঞ্চয়ের টাকাটা ওরা নিয়ে গেছে। তো আপনি ওর সঞ্চয় ভেঙেছেন? ওর সঞ্চয়ের ভেঙেই, ওই যে বললাম না যে গ্রামে বাড়ি করা হয়েছে, এগুলো সেগুলো। তো আমি আসলে খুব সরল বিশ্বাসে বললাম না যে আমি চিন্তা করেছিলাম যে আমার বাচ্চাটা তো খুব ভালো থাকবে, আমার বাচ্চাটা যদি একটা এরকম ফ্যামিলি পায় যেখানে ওদের নিজেদের বাড়ি আছে, যাবে গ্রামে যাবে। আমাদের নিজেদের কোনো গ্রামের বাড়ি নেই। তো মামুন যখন গ্রামে বাড়ি করতে চাইছে, তো তখন আমি সর্বোচ্চ দিয়েই তাকে সাপোর্ট করেছি। তো আমার কষ্টের ব্যাপারটা হচ্ছে যে আমার আমার যেটা আছে সেটা তো দিয়েছি, তারপর হচ্ছে যে ওর রাখা সঞ্চয়টাও ওরা এভাবে নিয়ে তারপর চলে গেছে, সেটাই আমার কষ্ট লেগেছে। একটা স্টেজে কিন্তু আমি মরেই যেতাম, মানে আমার এজ যেরকম, ওর সাথে আমার এজ ডিফারেন্স যেটা, সেটা আমি একটা মারাই যেতাম। তখন কিন্তু সে ইউজুয়ালি একটা নর্মালি বিয়েই করতো, এটা খুব নর্মাল। আমি কিন্তু জানতাম যে সে এটা করবে এবং এটাই স্বাভাবিক, এটা রিয়ালিটি, যে আমি যদি তার সাথে সম্পর্কিতও থাকতাম যতদিন বেঁচে আছি, আমি মারা যাওয়ার পরে তো সে আবার বিয়ে করবে। কিন্তু আমার বাচ্চাটা যেন একটা ফ্যামিলি পায়, বিকজ ওর মা ওর বাবা আমার বাচ্চাকে, অ্যালিসকে অনেক আদর দেখিয়েছে। যে আদর ভালোবাসাটা অ্যালিস তার নিজের দাদা বাড়ি, পরিবার থেকে ফুপি, পায়নি। হ্যাঁ, তাদের কাছ থেকে পাইনি, বিকজ তারা খুব লজ্জিত হয়েছে যে ওর একটা, বাবা মনে বলতো যে নাতনিটা কোথায়, এরকম কিছু। হ্যাঁ, ওর বাবা বলতো না, বাবা মা, তারপর অ্যালিসের বোন। আরো একটা ব্যাপার ছিল যে অ্যালিসের মামুনের ভাই বোন, ওরা কিন্তু স্পেশাল। হ্যাঁ, তো ওদের জন্য এই ফিলিংসটা বোঝাটা খুব নর্মাল ছিল যে একটা স্পেশাল চাইল্ড কেমন হতে পারে, বা স্পেশাল চাইল্ডের কেয়ারটা কেমন হতে পারে। তো তারা খুব ভালোবাসা দেখিয়েছিল। তো এই জন্যই রাগ ক্ষোভটা আসলে অনেক বেশি। আর এখন আল্লাহ তাআলা, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমার কাছে অ্যালিসকে পাঠিয়েছে, বিকজ আল্লাহ তাআলা মনে করেছে যে অ্যালিস আমার কাছে সবচেয়ে ভালো থাকবে, এই জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছে। তো কারো প্রতি আমার আসলে দুঃখ নাই, শুধু আছে না যে আমার বাচ্চাটা তার বাবাকে বা তার ফ্যামিলিকে খুব মিস করে। আপনি কি যোগাযোগ করার চেষ্টা করেছেন ওর বাবার সাথে? আমি লাস্ট 1 ইয়ার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং তারা কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করেনি। আমি ইভেন ওর দাদুর বাড়িতেও গিয়েছিলাম, তখন তারা বলেছে যে তোমরা আমাদের বাসায় আসবে না, উই আর নট ইন্টারেস্টেড।
হ্যাঁ, আর এভাবেও অনেকবার বলা হয়েছে। তো ওর বাবা মানে বাচ্চাকে বাবা নট ইন্টারেস্টেড এটাও এটাও বলেছে, হয়? এটাও বলেছে, বাবা বলেছে, দাদি বলেছে, আপনাদের ফুপুরা বলেছে। অফিসিয়ালি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, অবশ্যই অফিসিয়ালি ডিভোর্স না হলে ডিভোর্স তো আমি হওয়ার পরে মামুনের উনি সাথে আবার বিয়ে রিলেটেড হতে করেছেন, পারতাম না। হ্যাঁ, উনি আবার বিয়ে কিন্তু করেছেন। বাচ্চার ভরণ পোষণ সব আপনার দায়িত্ব? হ্যাঁ, বাচ্চার ভরণ পোষণ উনি কিছুই দেয় না। খুবই দুঃখজনক, এবং আমি আসলে বুঝি নাই যে অ্যান্ড ওনারা এমন না যে ওনারা সলভেন্ট না, তারা, আমি সেটা তো বলেছি যে শুনলামই। তারা খুবই সলভেন্ট, বাট তারা কখনো অ্যালিসকে তাদের ফ্যামিলি পার্ট মনে করে না। যেহেতু অ্যালিস এই ধরনের স্পেশাল চাইল্ড, তারা বলতে চায় না যে তাদের ফ্যামিলিতে এরকম একটা মানুষ আছে। মানে ওই যে প্রথমে বলছিলাম যে লালাপু আজকে কাঁদবো, আমি সিরিয়াসলি আমার চোখে পানি চলে আসতেছে। মানে আপনি এই ধরনের অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন, তারপর আসলে এত বড় একটা ধাক্কা, সবকিছু মিলে সবচেয়ে আপনার উপর রাগ উঠছে যেটা হচ্ছে অ্যালিসের পুরো সঞ্চয়টা আপনি আসলে ভেঙে ফেলছেন। তার মানে এখন তো আপনি নিঃস্ব প্রায়। এখন আমি বলেছিলাম লাস্ট আপনার শোতে যে আমার অনেক টাকা লোন আছে, এখন আমি লোনও দিচ্ছি। আমি বললাম না যে আমি তাদের ফ্যামিলিটা ঠিক করে সুন্দর করে গুছিয়ে দিতে চেয়েছিলাম, এই কারণে যে যেহেতু তার গুছিয়ে সাথে দিয়েছেনও তো। হ্যাঁ, গুছিয়ে দিয়েছি, যেহেতু আমি তার সাথে রিলেটেড এবং তার আমার বাচ্চা ইন ফিউচার আমি যখন থাকবো না, বিকজ আমার এই চিন্তাতেই আমি সবসময় টেনশন করি যে অ্যালিস তো ডিপেন্ডেন্ট, ও তো কোনো কিছু ও নিজে করতে পারে না। আমার যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, আমি আজকে মারা গেলে ওকে কে দেখবে? ওর জন্য যদি আমি ব্যাংকে কোটি টাকাও রেখে যাই, ও তো ওটা ইউজ করার ক্যাপাবিলিটি নাই। তো অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে এই টোকাইটার প্রেম করলো, কিভাবে এই টোকাইটাকে বিয়ে করলো। এটার পিছনে তো একটা অনেক বড় একটা স্টোরি আছে।